হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান এইচ খান। আজকে যেহেতু রবিবার, আর রবিবার মানেই আপনার আমার সবার প্রিয় রাসেল রাজ ভাইয়ের অসাধারণ সব ঘটনা। হয়তো ইতিমধ্যেই আপনারা সবাই অবগত আছেন যে আজকে কার ঘটনা শুনতে চলেছেন। হ্যাঁ, ঠিক তাই। আজকে কিন্তু আপনাদের সবার পছন্দের রাসেল রাজ ভাইয়ের লেখা আজম জিনের অসাধারণ একটি ঘটনা শুনতে চলেছেন। আজকের ঘটনাটি সত্যিই অনেক বেশি টুইস্টফুল একটা ঘটনা। মানে ঘটনার মধ্যে আপনারা বারবার ভাবতে বাধ্য হবেন, মানে একটা ঘটনা কিভাবে এতটা সুন্দর হয়, এতটা ভয়ানক হয়। তো বেশি কথা বলে ঘটনার আমেজটা নষ্ট করতে চাচ্ছি না। মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে শুধু এতটুকুই বলবো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে 2টি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা যদি চান আমাদের সাথে সরাসরি কমিউনিকেশন করতে, সেক্ষেত্রে কিন্তু ইজিলি আপনারা আমাদের ফেসবুক পাবলিক গ্রুপটাতে যুক্ত হতে পারেন এবং সেখানে আমি সহ আমাদের সকল অ্যাডমিন, সকল স্টোরি টেলার সবার সাথে কিন্তু কথা বলতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। সেই ক্ষেত্রে আমি আমাদের ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমাদের ফেসবুক পাবলিক গ্রুপটার লিঙ্কটা শেয়ার করে দেব। আপনারা সেখানে অবশ্যই যুক্ত হবেন, আমাদের সাথে আপনাদের মতামতগুলো শেয়ার করবেন। তো অনেক কথাই বলে ফেললাম, এবার সরাসরি চলে যাব আজকের মূল এপিসোডে। চলুন তাহলে শুনে আসি রাসেল রাজ ভাইয়ের লেখা আজম জিনের ঘটনা। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই ও দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার পরিচয়, আমি মোহাম্মদ রাসেল হোসেন রাজ, ভূত আড্ডার একজন অফিসিয়াল স্টোরি টেলার। বাসা সাতক্ষীরা জেলা কলারোয়া থানা, গ্রাম বোয়ালিয়া। আপনারা ইতিমধ্যেই হয়তো জেনে গিয়েছেন আজ রাতে আপনারা কার ঘটনা শুনতে যাচ্ছেন। হ্যাঁ, আপনাদের সবার পছন্দের আজম জিনের ঘটনা। আর এই ঘটনাটা এতটাই ভয়ঙ্কর এবং ভালো লেগেছে আমার নিজের কাছেই, সেটা আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। ইমরান ভাই, আমার লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনার ভেতরে চলে যাই। আমি এখান থেকে পুরো ঘটনাটা আজগর মামার ভাষায় তুলে ধরছি। বলছে আজগর মামা, হ্যাঁ তাহলে শোনো, ঘটনাটা মন দিয়ে শুনবে, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তারপরে আবারও আজগর মামা বলতে শুরু করলো, এই ঘটনাটা এখন থেকে প্রায় 4 বছর আগের। আমি একদিন রাতে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আমার রুমে গিয়ে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে পড়ি। হঠাৎ আমি ঘুমের ভেতর খেয়াল করি, ঘুমের ভেতরে আমার অনেক মাথা যন্ত্রণা করছে। ঠিক তখনই আমি আরও অনুভব করতে পারি আস্তে আস্তে আমার গলা শুকিয়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি করে পানি খাওয়ার জন্য শোয়া থেকে উঠে বসি। ঠিক তখনই আমি অবাক হয়ে যাই। কারণটা হলো, আমি ঘুমের ভেতরে অন্য আরেকটা জগতে চলে গিয়েছিলাম। আমার চারদিকে নীরব নিস্তব্ধতা বিরাজ করছিল। আমি সেখানে কাউকেই দেখতে পাচ্ছিলাম না। আমি আমার আশেপাশে কাউকে না দেখতে পেয়ে কিছুটা সামনে এগিয়ে যাই। সামনে গিয়ে আমি দেখি আমার সামনে মরুভূমির মতো। আমি প্রথমে যেখানে ছিলাম ওখানে অন্ধকার ছিল, কিন্তু এখানে এসে দেখি চারিদিকে আলো আর আলো। কিন্তু মাথার উপর তাকিয়ে কোনো সূর্য দেখতে পাই না। সূর্য না থাকলে আলোটা আসবে কিভাবে? মনে মনে এইসবই ভাবছিলাম। আমি কোথায় আছি এটা বোঝার জন্য আমি আরো কিছুটা সামনে এগিয়ে যাই। তারপরে আমি দেখি মরুভূমির বালুর ভেতরে একটা অনেক বড় গর্ত। গর্তটা দেখে আমি যতটা আন্দাজ করতে পেরেছিলাম, ওটা ছিল একটা দানবের পায়ের ছাপ।
কেননা আমি একবার দেখেছিলাম এরকম গর্ত, আর সেই গর্তের ভেতরে দেখি একটা চিহ্ন। চিহ্নটার ভিতরে একটা ত্রিভুজ আকৃতির কিছু একটা ছিল। আমি স্পষ্টই সব দেখছিলাম। কিছু সময় যেতেই আমার চারপাশে মরুভূমির ভেতর ঝড় শুরু হয়ে গেল। চারিদিকে বালু উঠতে শুরু করলো। আমি যেন সামনের দিকে আর কিছুই দেখতে পারছিলাম না। তখন ওখানে তুফান শুরু হয়ে গিয়েছিল। আমি সত্যিই ভয় পেয়ে গেছিলাম। অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম তখন। তারপরে আমি সাহস দেখিয়ে আরো কিছুটা সামনে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। ঠিক তাই করলাম। কিছুটা সামনে গিয়ে ওখানে দাঁড়িয়ে রইলাম। কিছু সময় যাওয়ার পর দেখি আস্তে আস্তে আমার সামনের আলোগুলো নিভে যেতে লাগলো। সত্যি বলতে তখন আমার মাথায় কিছুই ঢুকছিল না। কি হচ্ছিল আমার সামনে, আর আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার এখন কি করা উচিত আমার মাথায় ঢুকছিল না, আর আমি এটাও বুঝতে পারছিলাম না আমি এখন কোথায় আছি। হঠাৎ আমি দেখি অন্ধকারের ভেতর থেকে চিৎকার আর আর্তনাদের আওয়াজ ভেসে আসছে। সাথে সাথে অন্ধকারটা কেটে চারদিকটা আবারও আলোকিত হয়ে গেল। সেই সময় আমি যেটা দেখেছিলাম ওইগুলো দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। সত্যি বলতে ওগুলো দেখার জন্য কেউই প্রস্তুত থাকবে না। আমি দেখতে পেয়েছিলাম আমি যেখানে দানবের পায়ের ছাপ দেখেছিলাম ওখানে একটি পতাকা ওড়ানো আছে। পতাকার রংটা ছিল গাঢ় লাল, মানে আমরা যেটা বুঝি রেড সিগন্যাল, অর্থাৎ সেখানে গেলে বিপদ হতে পারে। আমি আরো দেখি সেই পায়ের ছাপের ভেতর অনেকগুলো কুঁড়ে ঘর। আমি আরো ভালো করে খেয়াল করি, কান্নাকাটি আর আর্তনাদের আওয়াজ ভেসে আসছে ওই কুঁড়ে ঘরগুলোর ভেতর থেকে। আমি সাথে সাথে সেদিকে ছুটে গেলাম, কেননা আমার মনে হয়েছিল এখানে কোনো একটা সমস্যা আছে, আর এখানে আমাকে কেউ না কেউ অবশ্যই নিয়ে এসেছে। আমি এটা বলার কারণ হলো এর আগেও অনেকবার এমনটা হয়েছে। এই যেমন আমি ঘুমিয়ে আছি, হঠাৎ দেখি আমি জিনেদের রাজ্যে চলে এসেছি। যাই হোক, আবারও ঘটনায় ফিরি। আমি তখন সামনের দিকে এগিয়ে গেলাম। একটা কুঁড়ে ঘরের সামনে গিয়ে আমি ডাক দিয়ে বলি, কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? তখন ভেতর থেকে মোটা কণ্ঠে কেউ একজন বলে ওঠে, কে তুমি বাবা? তুমি তো আমাদের রাজ্যের কেউ না, তাহলে এখানে আসলে কেমন করে? তারপরে আমি বলি, হ্যাঁ, আপনি একেবারে ঠিক ধরেছেন। আমি আপনাদের রাজ্যের কেউ না, কিন্তু আপনাদের রাজ্যে আমাকে নিয়ে আসা হয়েছে। আপনারা তো জিন, তাই না? আর আপনাদের কোনো সমস্যা হয়েছে কি? তখন ঘরের ভেতর থাকা লোকটি আবারও বলল, বাবা, তুমি একজন সাধারণ মানুষ, তুমি আমাদের কি সাহায্য করবে? তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। লোকটার কথা শুনে আমি কিছুই বুঝতে পারলাম না। আমি তখন মনে মনে বলি, আমি কি প্রশ্ন করলাম, আর এই জিনটা কি বলে? তারপরে আমি আবারও বলি, আপনাদের সমস্যার কথা তো বলে দেখুন, তারপরে দেখবেন আমি কে, আর আমি চাইলে কি কি করতে পারি। আর একটা কথা শুনে রাখেন, আমি এত সহজে যাচ্ছি না এখান থেকে। যত সময় এই গ্রামের সমস্যার সমাধান না করতে পারবো ততক্ষণ আছি। কিন্তু এবার ঘরের ভেতর থেকে কোনো উত্তর আসলো না। তারপরে আমি আবারও বলি, কি হলো, কথা বলেন। তখন ঘরের ভেতর থেকে আবারও বলল, তুমি এখান থেকে চলে যাও যত তাড়াতাড়ি সম্ভব, কারণ তারা যদি একবার চলে আসে তাহলে তোমাকে সহ আমাদেরকেও প্রাণে মেরে ফেলবে। এই কথা শুনে আমি আবারও বলি, কে কে আপনাকে মারবে আর কে আমাকে মারবে? আর একটা কথা বলেন, আমাকে এখানে কে নিয়ে এসেছে? তখন আমি দেখি ঘরের ভেতর থেকে একটা নরকঙ্কালের মতো একটা কাকতাড়ুয়া বেরিয়ে আসলো। আমি বিস্ময়কর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলাম কিছু সময়। কাকতাড়ুয়াটার চোখ দুইটা ছিল লাল, পুরাই রক্ত লাল। আমি প্রথমে ভেবেছিলাম দুটো চোখ না, ওই দুটো হয়তো আগুনের শিখা, আর তাছাড়া গায়ে ছিল খড়কুটো দিয়ে আবৃত। সেই কাকতাড়ুয়াটা ঘর থেকে বেরিয়ে আমাকে বলে, তোমাকে বলেছি না এখান থেকে চলে যাও, তারপরেও কেন এখানে দাঁড়িয়ে আছো?
তারা যদি একবার চলে আসে তাহলে কিন্তু আমাদের কাউকেই সে বাঁচিয়ে রাখবে না। তারা সব কিছু ধ্বংস করে দেবে। তখন আমি বলি, কে কে আপনাদেরকে মারবে বলেন তো? আর একটা কথা ভালো করে শুনে রাখেন, আমি ইচ্ছে করে এখানে আসিনি। আমাকে আপনাদের ভেতরেই কেউ একজন এখানে নিয়ে এসেছে। আমার কথা শুনে কাকতাড়ুয়াটা কোনো কথা না বলে সোজা ঘরের ভেতরে চলে গেল। আমি কিছুই বুঝতে পারলাম না এখানে কি হচ্ছে, আর আমিই বা কেন এখানে। এখানে আমার কাজটাই বা কি? এসব ভাবতে ভাবতে আমি খেয়াল করি আমার চারপাশটা আবারও অন্ধকারের মধ্যে ছেয়ে গেল। সেই সময় আমি দেখি আমার সামনে হাজার হাজার লাল লাল আলো। এগুলো দেখে আমি নিজেই নিজের অজান্তে ভয় পেয়ে গেলাম, কেননা আমি বুঝতে পেরেছিলাম ওইগুলো কোনো সাধারণ আলো না। হঠাৎ করে দেখি আলোগুলো ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। কিছুটা সামনে আসার পরে আমি দেখি ওই সবগুলোই জিন। তারা সবাই ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমার তখন কি করা উচিত আমি ভেবে পারছিলাম না। ঠিক যখনই শয়তানগুলো আমাকে ধরতে যাবে তখনই চোখের পলকে কে যেন আমাকে ওখান থেকে নিয়ে চলে গেল একটা প্রাসাদের ভেতরে। আমাকে একটা বেলকনিতে দাঁড় করিয়ে রেখে সে একটা মানুষের রূপ নিল। এটা দেখে আমি ভালো মতোই বুঝতে পারলাম এটাও একটা জিন। তারপর সে আমাকে বলে, আপনি কে? আর এখানে কি করছেন? আপনি জানেন না এখানে একটু পরেই মহাযুদ্ধ হবে? তার কথা শুনে আমি বলি, আমি আজগর আলী, আর আমি ঠিক জানি না আমি এখানে কেমন করে আসলাম। তারপরে আমি আবারও বলি, কিন্তু আপনি কে? আর এই জায়গাটাই বা কোথায়? আমি এখন কোথায় আছি বলতে পারেন? তারপর সে বলে, আমি আজম, আজম জিন। আর আপনি এখন আমাদের রাজ্যে আছেন, আর এটা আমাদেরই প্রাসাদ। আজম জিনের কথা শুনে আমি বেশ অবাক হয়ে যাই, কারণ আজম জিন আমাকে চিনতে পারেনি, একটাবারের জন্য আমাকে চেনেনি। তার সাথে আমার এতদিনের বন্ধুত্ব, তারপরেও সে আমাকে চিনতে পারেনি। আমার মনে এসব কথা ঘুরপাক খেতে থাকে। হঠাৎ আজম জিন আমাকে বলে, আমি জানি না আপনি এখানে কি করতে এসেছেন, কিন্তু আপনাকে দেখে ভালো মানুষ মনে হচ্ছে। সেই জন্য আমি আপনাকে কিছুই বললাম না। কিন্তু একটা কথা আপনি হয়তো জানেন না, আমাদের রাজ্যে এখন যুদ্ধ চলছে। তাই আপনি এখান থেকে কোথাও যাবেন না। এখন বাইরে গেলে কিন্তু বিপদ। তখন আমি জিজ্ঞেস করি, কি কারণে যুদ্ধ হচ্ছে, আমাকে কি বলা যাবে? সাথে সাথে আজম জিন বলে, এখন এই সব বলার সময় নেই। আপনি এখানেই থাকেন। আমি আজ ওদের কাউকেই ছাড়বো না। ওদের সবাইকে জাহান্নামে পাঠিয়ে দেব। ঠিক তখনই আজম জিন আমার সামনে থেকে চলে যায়, আর আমি তখন প্রাসাদের উপরে দাঁড়িয়ে নিচের সব দৃশ্য দেখছিলাম। আমি এত উপরে দাঁড়িয়েও সবকিছু স্পষ্ট দেখছিলাম। হঠাৎ করে আমি দেখি অনেক দূর থেকে কারা যেন বাতাসের তীব্র গতিতে প্রাসাদের দিকে এগিয়ে আসছে। তারপরে আমি প্রাসাদের নিচে তাকিয়ে যেই দৃশ্য দেখি ওটা দেখে আমি রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ আমি দেখি প্রাসাদের নিচে আগুনের তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তিনটা দানব। তাদের তিনজনের দেহ ছিল বিশাল বিশাল, আর তাদের তিনজনের দেহ থেকেই বেরিয়েছিল বড় বড় কাঁটা। মাথার দিকটা অনেকটা মহিষের মতো ছিল, মাথার বড় বড় দুইটা শিং। সারা গায়ের রং পুরো নীল আর নীল, আর তাদের শরীর দিয়ে রীতিমতো কালো কালো ধোঁয়া বের হচ্ছিল। তারপরে আমি দেখি তিনজনের ভেতর থেকে একজন আলোর গতিতে কিছুটা সামনে গিয়ে একটা দাগ কেটে দিয়েছে। কিছু সময় পর সেই শয়তান জিনগুলা দাগের কিছুটা কাছে এসে দাঁড়ায়, ভয়ঙ্কর অট্টহাসি দিয়ে বলে, আরে আমার কলিজার ভাই আর ভাতিজারা, এই কুত্তার বাচ্চা, তোরা কি ভেবেছিস এই দাগ আমি পার হতে পারবো না?
আমি আজ তোদের কাউকেই বাঁচিয়ে রাখবো না। আজ আমার অনেক দিনের আশা পূরণ হতে যাচ্ছে। তারপরে প্রাসাদের নিচে দাঁড়িয়ে থাকা দানব তিনটার ভেতর থেকে একজন চিৎকার করে বলে, চাচা, আপনি কিন্তু কাজটা ঠিক করছেন না। এখনো সময় আছে। আপনি শয়তানের পূজা ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় আসেন। তারপর পরে শয়তানের সামনে থাকা একজন জিন ভয়ঙ্কর কণ্ঠে হাসতে হাসতে বলল, ভাতিজা, তুমি কিন্তু ছোট মুখে বড় বড় কথা বলছো। এই শেষবারের মতো বলছি, তোমাদের বাবাকে নিয়ে আমাদের সাথে আসো। আমার প্রভুকে পূজা করো, তাহলে তোমরাও অনেক বেশি শক্তিশালী হতে পারবে। এই কথা বলার পরেই প্রাসাদের নিচের তিনজনের ভেতর থেকে একজন মোটা ও ভয়ঙ্কর কণ্ঠে বলে, ভাই, তুই আর শয়তানের পূজা করিস না। তুই আয়, আমার রাজ্যে ফিরে আয়, আর আল্লাহর কাছে মাপ চেয়ে নে। তিনি অবশ্যই মাপ করবেন। আমি সবার কথা শুনে কিছু কিছু বুঝতে পারছিলাম ওখানে যা যা হচ্ছিল। তারপরে আমার কানে একটা কণ্ঠ ভেসে আসে, যেন একজন ভয়ঙ্কর মোটা কণ্ঠে বলছে, চাচা, আমি কিন্তু রেগে যাচ্ছি। আপনি চাচা হন, তাই আমি আপনার সাথে বেয়াদবি করতে চাই না। কিন্তু আপনি যদি আমার আব্বাজানের কথা না শোনেন, তাহলে আপনি বুঝতে পারবেন আমি আজম জিন কি করতে পারি। এই কথাটা শুনে আমার কাছে সবকিছু পানির মতো পরিষ্কার হয়ে গেল। আমি বুঝতে পেরেছিলাম এখানে আজম জিন আর তার আব্বাজান আছে, আর তাদের পাশে ওটাকে আমি চিনি না। আমি আরো বুঝতে পারি শয়তানদের সাথে যে ব্যক্তিটি আছে ওটা আজম জিনের চাচা। এসব ভাবছিলাম, হঠাৎ আমার কানে আসে আজম জিনের চাচার কথা। সে আজম জিনকে বলছে, ভাতিজা, তুমি এখনো অনেক ছোট, তাই ভুলে যাচ্ছ। আমি ইচ্ছা করলেই কিন্তু তোমাদের তিনজনকে এখানে মুহূর্তের মধ্যেই মেরে ফেলতে পারি। এই কথা বলার সাথে সাথে একটা মর্মান্তিক কাহিনী ঘটে গেল। আজম জিনের চাচা যেই না ওই কথাগুলো বলেছে, সাথে সাথে আজম জিনের বাবা আলোর গতিতে গিয়ে আজম জিনের চাচার গলাটা চাপ দিয়ে ধরে বলে, কি কি বললি তুই? তুই আমাদের মারবি? তুই জানিস না, আমার ছেলে আজম জিন কোনো সাধারণ জিন না। সে যদি একবার রেগে যায়, তাহলে কিন্তু ও পুরো জিন জাতিকেই ধ্বংস করে ফেলতে পারে। তারপরেও তুই তার দিকে তাকিয়ে বড় বড় কথা বলিস। ঠিক তখনই আমি দেখি প্রাসাদের নিচে আবারও ঝড় শুরু হয়ে গিয়েছে। শো শো করে বাতাস বইছে। সাথে সাথে আমার পাশের পরিবেশটা কেমন জানি থমথমে হয়ে গেল। আমি বুঝতে পারলাম এখানে অন্য কোনো জিনের আবির্ভাব ঘটবে, কিন্তু কে আসছে? সেই সময় আমার চোখ যায় প্রথমে দেখা সেই দানবের পায়ের ছাপের দিকে। তারপরে আমি দেখি সেই পায়ের ছাপের ভেতর থেকে একটা তান্ত্রিক বাতাসে ভেসে ভেসে প্রাসাদের দিকেই আসছে। আমি আরো দেখি তান্ত্রিকের হাতে একটা কাচের বোতল। তারপরে আমি আবারও তাকাই আজম জিনের আব্বাজানের দিকে। আমি ওদিকে তাকিয়ে দেখি আজম জিনের আব্বাজানকে অদৃশ্য থেকে কেউ একজন অনেক জোরে ধাক্কা দিয়েছে। সেই ধাক্কা খেয়ে আজম জিনের আব্বাজান বেশ কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়ে। তারপরেই আমি আরো দেখি একটা ভয়ঙ্কর দানবের আকৃতিতে একটা জিন
দৃশ্যমান হয়েছে। তাকে দেখতে অনেক বেশি ভয়ঙ্কর লাগছিল। দানবের মাথাটা ছিল অনেকটা শেয়ালের মতো, আর হাতের নখগুলো অনেক বড় বড় ছিল, আর তার পেছনে একটা লেজও ছিল। সেখান থেকে রীতিমতো আগুন জ্বলছিল। সাথে সাথে আমি তাকাই প্রাসাদের নিচে, সেখানে আজম জিন সহ আরো একটা জিন দাঁড়িয়েছিল। আমি সেদিকে তাকিয়ে দেখি আজম জিনের পাশে থাকা জিনটা রাগে গজ গজ করতে করতে অতি দ্রুত সেই শয়তানদের ওখানে গিয়ে লড়াই করতে শুরু করে। তারপরে আজম জিন গিয়ে তার আব্বাজানকে ধরে। তারপরে আজম জিনের পাশে থাকা জিনের সাথে শয়তান জিনগুলো অনেকটা সময় লড়াই করে। একটা সময় সে ক্লান্ত হয়ে যায়, অনেক বেশি ক্লান্ত, আর সেই সময় মাটিতে বসে হাঁসফাঁস হাঁসফাঁস করতে থাকে। তারপরেই একটা শয়তান এসে তার শরীর থেকে মাথাটা আলাদা করে দেয়, আর সাথে সাথে তার দেহটা মাটিতে লুটিয়ে পড়ে। তারপরে আমি দেখি সেখানে হাওয়ায় ভেসে ভেসে একটা তান্ত্রিক এসে হাজির হয়েছে। সাথে সাথে সেই তান্ত্রিক একটা গোল বৃত্ত কেটে মাটিতে বসে পড়ে আর জোরে জোরে মন্ত্র উচ্চারণ করতে থাকে। সেই সময় আমি দেখি আজম জিন একটা ধূর কুণ্ডলীর মতো হয়ে তান্ত্রিকের বোতলের ভেতরে চলে গেল। এমন দৃশ্য দেখে আমি তো পুরো হতভম্ব হয়ে গেলাম। সাথে সাথে তান্ত্রিক বোতলটার মুখটা আটকে দেয়। তারপরে আমি তাকাই আজম জিনের আব্বাজানের দিকে, দেখি আজম জিনের আব্বাজান হাসতে হাসতে তান্ত্রিককে বলছে, আরে শয়তানের পূজারী, তোরা অনেক বড় ভুল করেছিস। তুই আমার বড় ছেলে সুলাইমানকে মেরে ফেলেছিস। এতে আমার মনে কোনো আফসোস নেই। কেন জানিস? আমার ছেলে শহীদ হয়েছে। তার মৃত্যু সাধারণ কোনো মৃত্যু না। এটা বলে একটু চুপ করে থেকে আজম জিনের আব্বাজান আবারও বলতে শুরু করলো, তোরা দেখবি আজম জিনকে, আর তার আসল পরিচয় কি? ওটা আজম, ওটা কিন্তু সুলাইমান না। তোরা তোদের মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নে, কারণ কিছু সময় পরে তোরা সবাই মরবি। এই কথা শুনে তান্ত্রিক অনেক জোরে জোরে হাসতে হাসতে বলে, আচ্ছা, তাই নাকি? তোর ছেলে আমাদেরকে মারবে? দেখ, তোর ছেলেকে বন্দি করেছি। তারপরে আজম জিনের আব্বাজান ভয়ঙ্কর কণ্ঠে বলল, তোরা কি ভেবেছিস আমার ছেলে আজম কোনো সাধারণ জিন? এটা যদি ভেবে থাকিস তাহলে তোরা ভুল ভেবেছিস। আজম হয়তো তার পরিপূর্ণ শক্তি এখনো পায়নি, কিন্তু সে এখনো যেই পরিমাণ শক্তিশালী, এতেই তোদের সব অনুসারীদের চোখের পলকে মেরে ফেলতে পারে। তারপরে আমি দেখি তান্ত্রিকের হাতে থাকা বোতলটা লাল হয়ে যাচ্ছে। এটা দেখে তান্ত্রিক বোতলটা হাত থেকে ফেলে দেয়, কিন্তু বোতলটা আর কিছুই হয় না, কেননা নিচেই ছিল বালি, আর বোতলটা সেই বালিতে পড়েই ছিল। তারপরে আমি যেই দৃশ্যটা দেখি ওটা আমি দেখবো কখনো কল্পনাও করিনি। আমি দেখি বোতলটা নিচে পড়ার পর কিছু সময় পরেই সেখান থেকে ধোঁয়া বের হতে থাকে, আর সেই সময় বোতলটা ঠাস করে ফেটে যায়। সাথে সাথে আমি দেখি একটা নীল রঙের ধোঁয়ার কুণ্ডলী এদিক ওদিক ছোটাছুটি করছে, আর সে যখনই শয়তান জিনদের দিকে গিয়েছে ঠিক তখনই আমি শুনি কান্নাকাটি আর আর্তনাদের ভয়ঙ্কর আওয়াজ। তখন আমি দেখি আমার চোখের সামনে পড়ে আছে শত শত জিনদের মৃতদেহ। আমি এইসব দেখে ভয় পেয়ে যাই। শুধু আমিই না, আজম জিনের চাচাও সাথে সাথে ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়, আর যাওয়ার আগে বলে, আজ আমি চলে যাচ্ছি, কিন্তু আমি আবারও আসবো। তোদের মৃত্যু আমার হাতেই হবে। আজ শুধু একটাকে মেরেছি, কিন্তু পরের বার তোদের কাউকেই ছাড়বো না।
এটা বলে আওয়াজটা কোথায় যেন মিলিয়ে যায়। তারপরে দেখতে পাই তান্ত্রিক সেখানেই থ মেরে দাঁড়িয়ে আছে। সে কোনো কথা বলছিল না। তারপরে আজম জিন তান্ত্রিকের সামনে এসে একটা বিশাল দেহী দানবের রূপ নেয়। সে সময় তান্ত্রিক ভয়ে ভয়ে বলে, এই, তুই এই মন্ত্র পড়া বোতল থেকে বের হলে কি করে? এমন দৃশ্য তো আমি আগে কখনো দেখিনি। তখন আজম জিন রাগান্বিত কণ্ঠে বলে, এই তান্ত্রিক, তুই যার কথা শুনে এখানে এসেছিলি সে তো এখান থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু তুই কি করে পালাবি? একটা কথা তোর মাথায় রাখা উচিত ছিল। তুই যার সামনে যাচ্ছিস সে কে? কিন্তু তুই এমন একটা ভুল করেছিস, এমনই একটা ভুল করেছিস যে তোর কারণে আজ আমার ভাই সুলাইমান মারা গিয়েছে। আমি তো তোকে ছাড়বো না রে, তোকে আমি ছাড়বো না। সাথে সাথে আজম জিন আকাশের দিকে তাকিয়ে একটা চিৎকার করে। সাথে সাথে আকাশ বাতাস কাঁপিয়ে ঝড়ো হাওয়া বইতে শুরু করে। চারদিক যেন লণ্ডভণ্ড হয়ে যাচ্ছিল। সেই সময় আমি খেয়াল করি আকাশ থেকে নীল রঙের ধোঁয়া আজম জিনের মুখের ভেতর যাচ্ছে। কিছু সময় পর সেই ধোঁয়া মুখ থেকে বের করে তান্ত্রিকের দিকে দিতেই তান্ত্রিক জ্বলে পুড়ে ওখানেই মারা যায়। আর সাথে সাথে তার দেহটা ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। তারপরে আবারও চারদিকে নীরবতা বিরাজ করতে লাগলো। সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে, কারোর মুখে কোনো কথা নেই। কিছু সময় পরে আজম জিন একটা চিৎকার করে বলে, চাচা, আমি কখনোই তোমাকে ছাড়বো না। তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন, আমি তোমাকে খুঁজে ঠিকই একদিন না একদিন মেরে ফেলবো, আর আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেব। চাচা, আমি আসছি। তুমি তোমার মৃত্যুর জন্য প্রহর গুনতে থাকো। আমি দেখছিলাম তখন আজম জিন যেন পাগলের মতো হয়ে গিয়েছিল। ঠিক তখনই আমার ঘুমটা ভেঙে যায়। তারপরে আমি নিজেকে আবিষ্কার করি আমার ঘরের ভেতরে। এটা দেখে আমি ভাবতে থাকি, তাহলে কি এসব আমার সব স্বপ্ন ছিল? কিন্তু আজম জিন আমাকে কেন চিনতে পারেনি? একটা সময় আমি আজম জিনকে ডাকার সিদ্ধান্ত নেই। ঠিক তাই করলাম। আমি আকাশের দিকে তাকিয়ে আজম জিনের শিখিয়ে দেওয়া দোয়াটা পড়তেই আমার ঘরের ভেতরের অন্ধকারটা যেন আরো দুগুণ অন্ধকার হয়ে গেল। সাথে সাথে আমি খেয়াল করি আমার ঘরের পেছনে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আমি বুঝতে পারলাম সে আসছে। হঠাৎ করে আমার শরীরটা অনেক বেশি গরম হতে শুরু করলো, আর সাথে সাথে আমার কানে সেই পরিচিত ঝনঝন ঝনঝন আওয়াজটা আসতে লাগলো। আমি এবার বুঝতে পারলাম আজম জিন আমার খুব কাছে চলে এসেছে। কিছু সময় পরে একটা ধোঁয়ার কুণ্ডলী আমার ঘরের ভেতরে প্রবেশ করে। সাথে সাথে আমার ঘরটা ঠক 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 করে কাঁপতে শুরু করে। একটা সময় সবকিছু আবারও আগের মতো স্বাভাবিক হয়ে যায়। তারপরে সেই ধোঁয়ার কুণ্ডলীর ভেতর থেকে বেরিয়ে আসে একটা সুন্দর ছেলে। ছেলেটার মাথায় পাগড়ি পরা ছিল, দেখতে অনেক বেশি সুন্দর ছিল, আর তার গায়ে ছিল সাদা জুব্বা পরা। আমি বুঝতে পারলাম এটা আমার বন্ধু আজম জিন। তারপরে আজম জিন আমাকে বলে, আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধু? উত্তরে আমি বলি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু বন্ধু, তোমার সাথে আমার কিছু কথা আছে। তখন আজম জিন আমাকে হাতের ইশারা করে আমাকে থামিয়ে দিয়ে বলে, আসগর আলী, তোমাকে কিছু বলতে হবে না। তুমি আমার কাছ থেকে কি জানতে চাও আমি সবটাই জানি। আজম জিনের কথা শুনে আমি বেশ অবাক হয়ে যাই। তারপর বলি, তুমি এসব কেমন করে জানো? আমি একটু আগে যা যা দেখেছি তাহলে কি সব সত্য ছিল? এবার আজম জিন একটা মুচকি হাসি দিয়ে আমাকে বলে, আসগর আলী, তুমি আমার কথাগুলো মন দিয়ে শোনো, তাহলেই তুমি বুঝতে পারবে।
তারপরে আজম জিন আবারও বলতে শুরু করলো। আসগর আলী, আমি নিজে ইচ্ছা করে তোমাকে আমার অতীতে নিয়ে গিয়েছিলাম। এর পেছনে অনেক বড় একটা কারণ লুকিয়ে আছে। এই কথা শুনে আমি কথার ভিতরে আবারও কথা বলে ফেলি। আমি বলি, তার মানে আমি বুঝতে পারলাম না। তাহলে একটু আগে আমি স্বপ্নে যা কিছু দেখেছি সব কিছুই তাহলে তোমার অতীত ছিল, কিন্তু এসব দেখানোর কারণটা এবার বলো। তারপরে আজম জিন বলে, হ্যাঁ আসগর আলী, তুমি এত সময় যা যা দেখেছো সবকিছুই সত্যি। তুমি তোমার স্বপ্নে যেই শয়তানটাকে দেখেছিলে ওইটা আমার চাচা। সে অনেক ভয়ঙ্কর শক্তিশালী এক জিন। তার সাথে আমাদের শত্রুতা অনেক বছর আগে থেকে। আর আমার ভাইকে যেই জিনটা মেরে ফেলেছিল ওটা আমার চাচাতো ভাই। আমি আমার চাচাতো ভাইকে সহ ওদের পরিবারের সবাইকে মেরে ফেলেছি, কারণ ওরা শয়তানের পূজা করত। আর আমার চাচা সব সময় চাইতো আমরাও যেন শয়তানের পূজা করি, কিন্তু আমার আব্বাজান কখনোই তার কথা শোনেনি। আর এখন আমার আব্বাজানের অনেক বয়স হয়েছে, তাই আমার চাচার সাথে লড়াই করে আমার আব্বাজান কখনোই পারবে না। আর এখন তোমার মনে প্রশ্ন থাকতেই পারে, আমি এতটা শক্তিশালী জিন, তাহলে আমার আব্বাজান তো আরো বেশি শক্তিশালী হওয়ার কথা। এটার উত্তর হলো, আমাদের বংশে দুইটা ছেলে জিন একসাথে জন্মগ্রহণ করলে একটা অনেক বেশি রাগী এবং পাশাপাশি অনেক শক্তিশালী হবে। তাই আমার আব্বাজান আর চাচা দুই ভাই হওয়ার কারণে আমার চাচা অনেক বেশি শক্তিশালী। তাই আমার আব্বাজান তার সাথে কখনোই পারবে না, কারণ আমার আব্বাজান তার মতো এতটা শক্তিশালী না। হ্যাঁ, আমার আব্বাজান চাইলে হাজার হাজার শয়তান জিনকে নিমিষেই মেরে ফেলতে পারে, কিন্তু চাচার শক্তির সাথে সে কিছুই না। এবার আসি কাজের কথায়। কথাগুলো শুনে আমি হতভম্ব দৃষ্টিতে আজম জিনের দিকে তাকিয়ে থাকি। তারপর আজম জিন আমাকে উদ্দেশ্য করে বলে, আসগর আলী, তুমি মনোযোগ দিয়ে শুনছো তো? আমি মাথা নেড়ে বলি, হ্যাঁ তুমি বলো। আজম জিন আবারও বলতে শুরু করলো, আসগর আলী, আমার চাচা আবারও ফিরে এসেছে। সে এখন প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে এসেছে। সে আগে যতটা শক্তিশালী ছিল এখন তার থেকেও দ্বিগুণ বেশি শক্তিশালী, কারণ সে আগে থেকেই শক্তিশালী ছিল, কিন্তু এখন সে শয়তানের সহযোগিতা নিয়ে আরো অনেক বেশি শক্তির অধিকারী হয়েছে। এটা শুনে আমি বলি, আচ্ছা তাই নাকি? তো তোমার চাচা এখন কোথায় শুনি? এটা শুনে আজম জিন বলে, আসগর আলী, ঠিক এটার জন্যই আমি তোমাকে আজ এই সব দেখিয়েছিলাম। তুমি যাতে করে সবকিছুর জন্য প্রস্তুত থাকো। আমাদের একটুও ভুল করা যাবে না। ভুল করলেই কিন্তু মৃত্যু নিশ্চিত। আর আমার চাচা কোথায় আছে এখন জানো? তোমাদের পাশের গ্রামে। এই কথা শুনে আমি বেশ ভয় পেয়ে যাই আর ভয়ে ভয়ে বলি, বন্ধু এটা তুমি কি শোনালে? আমাদের পাশের গ্রামে সে কি করছে? ওখানে সে কাকে মারতে আসছে? এবার আজম জিন আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলে, আসগর আলী, এত ভয় পাওয়ার কিছুই নেই। আমি এখানে আছি তো। আমি থাকতে কোনো শয়তান জিন তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ আমাকে সেই ক্ষমতা দিয়ে রেখেছে। আমি চাইলে
এখনই আমার চাচাকে মেরে ফেলতে পারি, কিন্তু এতে সমস্যা হতে পারে। আজম জিনের কথা শুনে আমি বলি, কিসের সমস্যা হবে, একটু বুঝিয়ে বলো তো। তারপর আজম জিন বলতে শুরু করে। সমস্যাটা হলো, আমার চাচা কয়েক যুগ ধরে শয়তানের পূজা করে। সেই ইবলিশ শয়তানের খুব কাছের একটা জিন। তাই এখন আমি যদি তাকে মেরে ফেলি, এটা যদি শয়তান বুঝতে পারে, তাহলে শয়তান নিজে এখানে চলে আসবে। আর সমস্যাটা ঠিক এখানেই, কারণ আমি যতই শক্তিশালী হই না কেন, শয়তানের কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত মৃত্যু নেই। ঠিক এই কারণেই আমি এখানে বুদ্ধি খাটিয়ে কাজ করতে চাচ্ছি। এটা শুনে আমি বলি, বন্ধু, সব তো বুঝলাম, কিন্তু আমার মনে এখনো একটা প্রশ্ন। তোমার চাচা এখানে কি করতে আসছে? আমার কথার প্রতি উত্তরে আজম জিন বলে, আসগর আলী, আমার চাচা জানতে পেরেছে এই পৃথিবীতে আমি একটা মানুষের সাথে বন্ধুত্ব করেছি, তাই সে এখন এই পৃথিবীতে আসছে। তাকে খুঁজে বন্দি করে আমাকে ডাকবে, তারপরে সে আমাকে মেরে প্রতিশোধ নেবে। আর এই পৃথিবীতে আমি কার সাথে বন্ধুত্ব করেছি সেটা তোমার অজানা না, সেটা তুমি জানো। এই কথা শুনে আমি বেশ ভয় পেয়ে যাই। তারপরে আমি বলি, তার মানে তোমার চাচা আমাকে খুঁজতে এখানে চলে এসেছে? সমস্যা তো অনেক বড় দেখছি। তাহলে আমরা এখন কি করতে পারি? আমরা কি হাত গুটিয়ে বসে থাকবো? আমাদের এখনই কিছু একটা করা উচিত। আমার কথা শুনে আজম জিন বলে, আসগর আলী, তুমি ঠিক বলেছ, আমাদের এখনই কিছু একটা করতে হবে। তখন আমি বলি, তাহলে কি করবে? কিছু কি ভাবছো? তখন আজম জিন আমাকে বলে, আসগর আলী, তুমি এখনই প্রস্তুত হয়ে যাও। ওই শয়তানটা যতক্ষণ না আমাদের কাছে আসে, আমরা তার আগে ওই শয়তানকে জানে শেষ করে দেব। আজম জিনের কথা শুনে আমি সাথে সাথে বলি, ঠিক আছে বন্ধু, আমি সবকিছু নিয়ে রওনা দিচ্ছি। তারপরে আজম জিন আমাকে বলে, আসগর আলী, তুমি প্রথমে ওই গ্রামে যাবে, তারপরে ওই গ্রামে উত্তর দিকে কিছু দূর যাওয়ার পর দেখবে একটা বড় বট গাছ। ঠিক ওই গাছের নিচে গিয়ে একটা দোয়া পড়বে, সেটা আমি তোমাকে শিখিয়ে দিব। দোয়াটা পড়ার সাথে সাথে তুমি বট গাছটা ঘিরে একটা বৃত্ত এঁকে দেবে, আর এই কাজগুলো অনেক সাবধানে করবে। যখন বৃত্তটা কাটা হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি করে গাছের কাছ থেকে সরে আসবে, কারণ তখন শয়তানটা ওই গাছে বন্দি হয়ে থাকবে। সে বিভিন্নভাবে ভয় দেখাবে ওখান থেকে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু তুমি ভয় পাবে না। আমি সব সময় তোমার সাথে আছি। আর তোমাকে আমি যেই দোয়াগুলো শিখিয়ে দেব, এই দোয়া পড়ার সাথে সাথে আমার চাচা তার অনুসারী জিনদের কাউকে ডাকতে পারবে না। আর এটাই হবে আমাদের জন্য ভালো। আমি ওখানেই সব খেলা শেষ করে দেব, আর শয়তানরা কেউ জানতেও পারবে না। আর হ্যাঁ, বৃত্ত থেকে কিছুটা দূরে গিয়ে আমাকে স্মরণ করবে, বাকিটা আমি দেখে নেব। আজ ওই শয়তানটার শেষ দিন। তারপরে আমি আজম জিনকে বলি, বন্ধু, তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার চাচা অনেক ভয়ঙ্কর শক্তিশালী। তুমি কি তার সাথে পারবে? তখন আজম জিন হাসতে হাসতে বলে, আসগর আলী, তুমি আমার শক্তি সম্পর্কে অনেক কম ধারণা রাখো। আল্লাহ আমাকে এতটা শক্তি দিয়েছেন যে আমি চাইলে
আমার চাচার মতো এমন হাজার হাজার শয়তান জিনকে নিমিষেই মেরে ফেলতে পারি। আর তুমি চাইলে ওখান থেকে চলে আসতে পারো, কেননা ওখানে যেটা হবে সেটা তুমি নিতে পারবে না। যাই হোক, আমি এখন চলে যাচ্ছি, আর তোমাকে কিছু দোয়া শিখিয়ে দিয়ে যাচ্ছি। ওখানে গেলে তোমার কাজে লাগবে। তারপরে আজম জিন আমাকে কিছু দোয়া শিখিয়ে দিয়ে চলে যায়। সাথে সাথে আমি আর দেরি না করে তখনই আমার দরকারি জিনিসপত্র নিয়ে রওনা দিই। গ্রামটা আমাদের গ্রামের পাশে হওয়ার কারণে আমি কিছু সময়ের মধ্যেই ওখানে পৌঁছে যাই। তারপরে আমি ওই গ্রামের ভেতরে গিয়ে দেখতে থাকি কোথায় সেই বট গাছটা আছে। আজম জিনের কথা মতো সেই গাছটা আমি পেয়েও যাই। তারপরে আজম জিন যা যা বলেছিল আমি ঠিক তাই করি। আমি গাছটার নিচে দাঁড়িয়ে একটা দোয়া পড়ে সাথে সাথে আমি খেয়াল করি গাছের উপরের পাতাগুলো ঝটপট ঝটপট শব্দ করছে। আমি বুঝতে পারলাম কাজ হচ্ছে। আমি আর এক মুহূর্ত দেরি না করে পুরো গাছটা ঘিরে একটা বৃত্ত আঁকি। তারপর আমি বৃত্ত থেকে কিছুটা দূরে সরে আসি। সাথে সাথে আমার কানে একটা ভয়ঙ্কর মোটা কণ্ঠে বটগাছের উপর থেকে বলে ওঠে, এই এই কুত্তার বাচ্চা, তুই এটা করতে পারিস না। তুই সাধারণ একটা মানুষ হয়ে আমাকে কিছুতেই আটকাতে পারিস না। আমি এখান থেকে যদি একবার ছাড়া পাই, তাহলে কিন্তু তোকে জানে শেষ করে দেব। তখন আমি কোনো কথা না বলে আকাশের দিকে তাকিয়ে আজম জিনকে স্মরণ করি। সাথে সাথে আমার চারপাশে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে। সেই সময় হঠাৎ আমার গায়ে আসে একটা গরম বাতাস। সাথে সাথে মাটি থরথর করে কাঁপতে শুরু করে। আমি বুঝতে পারলাম আজম জিন আমার খুব কাছে চলে এসেছে। সাথে সাথেই আমার কানে আসে সেই পরিচিত ঝনঝন ঝনঝন আওয়াজটা। সেই সময় বটগাছে বন্দি আজম জিনের চাচা ভয়ঙ্কর কণ্ঠে চিৎকার করে বলে, এই আদম সন্তান, এখানে কি আজম আসছে নাকি? ও এখানে কেমন করে আসতে পারে? তাহলে সত্যিই কি আজম তোর সাথে ছিল? আমি তো এত বছর ধরে তোকেই খুঁজেছি। আজ তোর কি হবে? আজ তোকে আর কেউ বাঁচাতে পারবে না। আমাকে একটা বার ছেড়ে দে, একটা বার ছেড়ে দে, তারপরে তোকে দেখে নিচ্ছি। আর আমাকে না ছাড়লে কিন্তু আমার প্রভু তোদের কাউকেই ছাড়বে না। হঠাৎ করে আমি দেখি উপর থেকে সোজা বটগাছের ওপরে একটা ধোঁয়ার কুণ্ডলী পড়ছে। সাথে সাথে সেই বটগাছটা ভেঙে মাটিতে লুটিয়ে পড়ল। তারপরে আমি যেটা দেখি ওটা আমি কখনো কল্পনাও করিনি। আমি দেখি আজম জিন দাঁড়িয়ে আছে একটা ভয়ঙ্কর দানবের রূপে। তার মাথায় দুইটা বিশাল বিশাল শিং বেরিয়ে আছে। আর হ্যাঁ, নাকের উপরেও একটা শিং ছিল। আর তার মুখের ভেতর থেকে হাতির মতো দুইটা বড় বড় দাঁত বের হয়ে আছে। আর তার চোখ দিয়ে রীতিমতো আগুনের লাভা গড়িয়ে পড়ছে। আর তাছাড়া তার সারা শরীর দিয়ে বড় বড় সজারুর মতো কাঁটা বেরিয়ে আসছিল। সেগুলো দেখে বেশ ধারালো মনে হচ্ছিল। আর তাছাড়া তার সারা গায়ের রং নীল বর্ণের ছিল। আমি দেখলাম তখন তার সারা শরীর দিয়ে ধোঁয়া বের হচ্ছে। সে যেন প্রচন্ড রেগে আছে। তারপর আমার চোখ যায় আজম জিনের চাচার দিকে। সেও একই রূপে আছে, ঠিক আজম জিনের মতো, কিন্তু তার গায়ের রংটা ছিল পুরোপুরি লাল, যেন আগুনের লাভা গড়িয়ে গড়িয়ে পড়ছে তার শরীর থেকে। তারপরে যা হওয়ার তাই হলো। কোনো কথা বলল না, সোজা যুদ্ধ শুরু করে দিল। সে কি মহাযুদ্ধ! যুদ্ধ লেগে গেল তাদের ভেতর। আজম জিন যদি তার চাচাকে একটা মারে, তাহলে তার চাচাও আজম জিনকে একটা মারে। কেউ কাউকে ছাড় দিচ্ছে না, কেউ কারো থেকে কম না। এমন করে প্রায় 30 মিনিটের মতো তাদের মহাযুদ্ধ চলে। হঠাৎ করে আমি খেয়াল করি আজম জিন তার চাচার শরীর থেকে কিছু একটা চুষে নিজের ভেতর নিচ্ছে। ঠিক তখন তার চাচা চিৎকার করে বলে,
আজম, না, তুই এমনটা করতে পারিস না। আমি তোর চাচা, তুই আমাকে মারতে পারিস না। সাথে সাথে আজম জিন তার চাচার গায়ে তার শরীর থেকে একটা কাঁটা ছুঁড়ে মারে। তখন তার চাচা বেশ আহত হয়ে যায় আর মাটিতে লুটিয়ে পড়ে। তারপর আজম জিন আকাশের দিকে তাকিয়ে একটা চিৎকার করে। সাথে সাথে উপর থেকে অনেকগুলো ধোঁয়া এসে আজম জিনের ভেতরে ঢুকে যায়। সাথে সাথে আজম জিন তার চাচার দিকে তাকিয়ে একটা চিৎকার করে। আর তারপর আজম জিন তার মুখটা খুলে ধোঁয়ার কুণ্ডলী বের করে তার চাচার দিকে দিয়ে ওখান থেকে কিছুটা দূরে সরে আসে। তারপরে আমি দেখি সেই ধোঁয়ার কুণ্ডলটা গিয়ে আজম জিনের চাচার গায়ে লাগে। সাথে সাথে সে চিৎকার করতে শুরু করে আর বলতে থাকে, আজম, তুই আমাকে মাফ করে দে। আমি আর কখনোই এমন ভুল কাজ করব না। তুই এবারের মতো আমাকে মাফ করে দে। আমাকে বাঁচিয়ে নিয়ে শেষবারের মতো সুযোগ দে। কিন্তু আজম জিন কোনো সুযোগ দিল না। তারপরে আমি দেখি এবার আজম জিনের চাচার গায়ে আগুন জ্বলছে। আগুন যেন তীব্র থেকে তীব্র হচ্ছে। একটা সময় সে ছটফট ছটফট করতে করতে আমাদের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়, অর্থাৎ সে মারা যায়। তারপর আজম জিন আমার সাথে কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। আমিও ওখানে আর বেশি সময় দাঁড়াইনি, সোজা বাসায় চলে এসেছিলাম। তো এটাই ছিল আজকের ঘটনা। ইমরান ভাই, এই বলে আজগর মামা সেদিন তার ঘটনাটা শেষ করেছিল। প্রিয় দর্শক শ্রোতা, এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন। ইমরান ভাই, আমার লেখায় অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটিগুলো ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখবেন। ভূতারটা দীর্ঘজীবী হোক। পাশে ছিলাম, পাশে আছি, আর ইনশাল্লাহ সবসময় পাশে থাকবো। আজ আর বেশি কথা বাড়াতে চাই না, আজকের মতো চলে যাব। পরের সপ্তাহে আবারও ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে। এতদিন পর্যন্ত ভালো থাকবেন আর ভালোর দলেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়াও, রাসেল রাজ ভাই, হোয়াট ইজ স্টোরি ম্যান। প্রত্যেক সপ্তাহে কিন্তু আজম জিনের দুর্দান্ত সব ঘটনাগুলো আমরা শুনতে পাচ্ছি। মানে একটার থেকে অন্যটা ভিন্ন, অন্যটার থেকে অন্যটা ভিন্ন। মানে প্রত্যেক সপ্তাহেই আজম জিনের নতুনত্ব থাকে। ধন্যবাদ রাসেল রাজ ভাই এতটা সুন্দর করে গুছিয়ে ঘটনাটা লিখে পাঠানোর জন্য। সত্যিই অসাধারণ ছিল। আর তাছাড়াও আপনারা সবাই হয়তো অবগত আছেন, রাসেল রাজ ভাই শুধু আমাদের ঘটনাই লেখেন না, তিনি কিন্তু অডিও এডিটিং এর এই বিশাল দায়িত্বটা একাই পালন করেন। মানে একটা এপিসোড সাজাতে তিনি আমাকে সব থেকে বেশি হেল্প করে থাকেন। এজন্য রাসেল রাজ ভাই, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সেই সাথে আজকের এই ঘটনাটির জন্য তো আপনাকে এক্সট্রা ধন্যবাদ জানাচ্ছি ভাই। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কেমন লাগলো আজকের এই ঘটনাটি? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামতগুলো। তো এই ছিল আজকের আয়োজন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি প্রিন্ট আপ করা আছে। আপনারা আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো আমি ইমরান এইচ খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী কোনো এপিসোডে নতুন আর ভয়ঙ্কর ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।